23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। 7ই ফেব্রুয়ারি হলদিয়ায় সরকারি অনুষ্ঠানের পাশাপাশি করেছিলেন রাজনৈতিক সভা। শুক্রবার রাজ্যে না এলেও ভার্চুয়ালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। বিধানসভা ভোটের আগে ফের বাংলায় পা রাখছেন নরেন্দ্র মোদী। এবার ব্রিগেডে মেগা শো। বিজেপি সূত্রে খবর, 7ই মার্চ ব্রিগেডে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। তার আগে অবশ্য সোমবারও রাজ্যে আসছেন তিনি। অর্থাৎ বিধানসভা ভোটের আগে 3 মাসের মধ্যে 4 বার বাংলায় মোদীর পা পড়তে চলেছে। 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে ব্রিগেডেই। তার প্রস্তুতির জন্য আমাদের 23 তারিখ বৈঠক আছে, সার্বিক প্রস্তুতি হবে। আর তার আগে মাননীয় প্রধানমন্ত্রী আরও দুবার আসার সম্ভাবনা আছে, 22 এবং 28 সরকারি কাজে। আর আমাদের সর্বভারতীয় নেতারা যেরকম মানে নাড্ডাজি এবং অমিত শাহ প্রবাস করছেন, হয়তো তারাও এক আধবার আগে আসতে পারেন। তো 7 তারিখ ব্রিগেড হবে বিজেপির, এটা আপাতত ঠিক আছে। মমতা ব্যানার্জি একার ডাকে কতবার ব্রিগেড করেছেন, দরকার হলে আবার করবেন। মোদি একটু ব্রিগেড করে পরীক্ষা করুন কীরকম ওর ডাকে লোক আসে। তবে আমি এখনও বলছি, মোদি অমিত শাহ এরা এসে পশ্চিমবাংলার নির্বাচনী ফলাফলে কোনো ফারাক ঘটাতে পারবেন না। তৃণমূল কংগ্রেসই জিতবে। পশ্চিমবাংলার নির্বাচনে বিজেপি 3 অঙ্কে পৌঁছতে পারবে না। আর মোদীর বঙ্গ সফরের দিন অর্থাৎ সোমবারই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সাধারণ মানুষের পকেটে এখন জ্বালা ধরাচ্ছে জ্বালানির দাম। শুক্রবার নিয়ে টানা 11 দিন কলকাতা সহ মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। মধ্যবিত্তের আয় না বাড়লেও দিনের পর দিন ধরে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। শুক্রবার 30 পয়সা বেড়ে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 91 টাকা 41 পয়সা। আর 33 পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে 84 টাকা 19 পয়সা। পরিসংখ্যান বলছে, 2008 সালে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল। তখন তেলের দর ছিল ব্যারেল পিছু $145। আর এখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল পিছু $62, অথচ দাম আগের চেয়ে অনেক বেশি। গত 6 মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে 8 টাকা 34 পয়সা, লিটারে ডিজেলের দাম বেড়েছে 8 টাকা 87 পয়সা। এই প্রেক্ষাপটে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আজব দাবি করেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। পেট্রোল নিয়ে দাম বৃদ্ধি নিয়ে যত আবেদন করুক, আগে বাংলার মানুষের যে রোজগারের জায়গা, যে শিল্প আনতে হবে সেটা নিয়ে আগে ভাবুক। বাংলায় যেভাবে শিল্প বন্ধ করেছে, চাকরির ক্ষেত্র বন্ধ করেছে, সেইগুলো নিয়ে ভাবুক। এই পেট্রোল নিয়ে ভাবলে চলবে না। পেট্রোল নিয়ে নিশ্চয়ই দাম বাড়লে সেটা মোদী সরকার দেখছেন, এবং 10 বছরে যেভাবে এতটাই কম দাম বেড়েছে যে সেটা এমন কিছু এসে যায় না। কিন্তু আগে মমতা দিদিকে বলতে হবে যে বাংলার মানুষ কি করে ভালো থাকবে। বিজেপি সূত্রে খবর, 22শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। ওই দিনই হুগলির ডানলপ ময়দানে রাজনৈতিক সভা করবেন তিনি। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবারই পেট্রোল পাম্পগুলির সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র পরিষদ। গ্যাস ডিলারদের দোকানের সামনে বিক্ষোভ দেখাবেন বঙ্গ জননী সদস্যরা। অন্যদিকে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবে মহিলা তৃণমূল কংগ্রেস। এছাড়াও আলাদা কর্মসূচি রয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির। তবে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। আগামীকাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হবে। যাদবপুর থানা থেকে যা যাবে যদুবাবুর বাজার পর্যন্ত ভবানীপুরের। আগামী রবিবার বেহালার 3A বাস স্ট্যান্ড থেকে 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এই একই প্রতিবাদ মিছিল হবে রবিবার বেলা 3টে। উত্তর কলকাতাতেও আমাদের এই প্রতিবাদ মিছিল হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একইভাবে সেটা যাবে শ্যামবাজার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার। আন্দোলন করবার অধিকার প্রত্যেকেরই আছে, এবং প্রত্যেকেই এটা জানে। বাংলা রাজনীতি সচেতন, রাজনৈতিক শিক্ষিত মানুষের জায়গা পশ্চিমবঙ্গ, প্রত্যেকেই জানেন। ডিকন্ট্রোলড আছে, কেন্দ্র সরকারও সেখান থেকে এসেস নেয়, রাজ্য সরকারও নেয়। জিএসটির ভেতরে সেটাকে ইনক্লুড করা হয়নি। রাজ্য সরকার মনে করলে আন্দোলনও করুক, আর তারা নিজে যে টাকাটা নেয় ট্যাক্স বাবদ পেট্রোল ডিজেলের ওপরে, সেটাকে উইথড্র করুক, তাহলে মানুষের সুরাহা হবে। দুটো তো একসঙ্গে চলতে পারে না। টার্গেট বাংলা দখল, সেই লক্ষ্যে রাজ্য জুড়ে ঘুরছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির পরিকল্পনা ছিল বঙ্গে রথযাত্রা শেষ হবে ব্রিগেডেই, কিন্তু নানা বিতর্কের জেরে সেবার গড়ায়নি রথের চাকা।
বিজেপি সূত্রে খবর 7ই মার্চ মোদির ব্রিগেড সমাবেশের দিন 5টি জোনে রথযাত্রা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রথযাত্রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন নরেন্দ্র মোদী। মোদির ব্রিগেড সমাবেশের আগেই এ মাসের শেষে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি বাম কংগ্রেস ব্রিগেডে সভা করবে। ভোটের আগে একদিকে তৎপরতা তুঙ্গে আর অন্যদিকে তরজার পারদ চড়ছে পাল্লা দিয়ে। जो गुंडे ममता दीदी की सह पर आज छिप कर बैठे हैं, उनको मैं कहना चाहता हूं, जहां छिपना वो छिप जाओ। भारतीय जनता पार्टी की सरकार बनेगी, पाताल में से ढूंढकर जेल की सलाखों के पीछे आपको डालेंगे। मैं आपको गारंटी देता हूं, चुनाव के दिन रोड पर टीएमसी का एक भी गुंडा आपको दिखाई नहीं पड़ेगा। मित्रों, रक्त रंजित चुनाव नहीं होने चाहिए बेटा, होने चाहिए क्या? चुनाव के अंदर मतदान निर्भीक रूप से होना चाहिए। किसी को विरोध है? सरकारी कर्मचारी को राजनीतिक कार्य नहीं करना चाहिए। और डर कितना है राज्यपाल से ज्यादा कोई नहीं जानता। बांग्ला चमकाय ना, बांग्ला धमकाय ना, কিন্তু বাংলাকে ধমকালে চমকালে বাংলা গর্জায়। আমি কখনো দেখিনি দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যে কথা বলে। কেন্দ্রীয় পুলিশ নিয়ে আসবে, আমি তাদের সম্মান করি, নিয়ে এসে বলবে বিজেপিকে ভোট দাও, জায়গায় জায়গায় গিয়ে থ্রেট করবে, ডোন্ট কেয়ার, ওদের বলে দেবে না তুমি যাও তো বাড়ি যাও। রাজনৈতিক হিংসা বাংলার যে কোনো ভোটেরই অঙ্গ। এবার কি হবে? নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজার পারদ। আর এই প্রেক্ষাপটে ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে শনিবারই রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, শনিবার 12 কোম্পানি সিআরপিএফ ঢুকছে রাজ্যে। এর মধ্যে 3 কোম্পানি বাহিনী নামবে বর্ধমান স্টেশনে, বাকি 9 কোম্পানি বাহিনী নামবে কলকাতা স্টেশনে। কেন্দ্রীয় বাহিনীর এক একটি কোম্পানিতে 135 থেকে 150 জন করে জওয়ান থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কলকাতায় যে 3 কোম্পানি বাহিনী আসবে তাদের বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, হুগলি, ব্যারাকপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। মূলত এরিয়া ডমিনেশন ও রুট মার্চ করার জন্য এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 25শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে চলে আসবে মোট 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকবে সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, এসএসবির জওয়ানরা। শুক্রবার সকালেই বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। প্রায় 1 ঘন্টা ধরে চলে বৈঠক। এর আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে বিএসএফ এর একাংশের ভূমিকা নিয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফ এর যারা কর্তব্যে আছেন তারা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করবার জন্য তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন যে তোমরা যদি ভোট না দাও তাহলে কলকাতাকে বা জেলা শাসকও তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না, আমরা এই সীমান্তে থাকব। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, এটা একটা ভয়ঙ্কর দিক, যা জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আশা নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আসবে, ঘুরে বেড়াবে, মার্চ করবে, তাদের তো এখন কোনো ভূমিকা নেই। যতক্ষণ না ভোট ঘোষণা হচ্ছে এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয়মেন্টের অর্ডার দিচ্ছে, ততক্ষণ কেন্দ্রীয় বাহিনীর কিছুই করার নেই। এগুলো হচ্ছে শো অফ স্ট্রেংথ। অমিত শাহ কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার আগে কাশ্মীরে নাকি 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল। এটা বিজেপির উপায় লোককে ভয় দেখানো। পশ্চিমবঙ্গের মানুষ খুশি, পশ্চিমবঙ্গের মানুষ, গ্রাম বাংলার মানুষ তারা অত্যন্ত খুশি। তাদের কাছে এটা একটা বড় সুখবর আপনাদের সংবাদ মাধ্যমের থেকে তাদের কাছে পৌঁছচ্ছে। কারণ মানুষ শান্তি চান, মানুষ নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে চান। মানুষ এখন আশা আলো দেখতে পেয়েছে। কিছুটা কালকে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে রাজ্যে, কি বলবেন? কালকে না, রাতে ঢুকে যাবে। আজ রাতে ঢুকতে কি অসুবিধা আছে? এখনই ঢুকে যাবে না। আগেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, কোন ইলেকশনটা হয়নি। 100 বার খেলা হবে, ঘরেও খেলা হবে, রাস্তায় খেলা হবে, প্রত্যেক বাড়ি বাড়ি খেলা হবে। আবার বললাম খেলা হবে, সেটা তো বুদ্ধির কৌশল।
শেষ অবধি ভোটে কেন্দ্রীয় বাহিনী কিংবা রাজ্য পুলিশের ভূমিকা কী রকম থাকে সেদিকেই রাজ্যবাসীর নজর। ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা, অন্যদিকে বাংলার ভোটের আগে বাঙালি আবেগের হাওয়া পালে টানতেও মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুক্রবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বক্তৃতাতেও দেখা গেল তার ছাপ। হে মোর চিত্তপুণ্য, হে মোর চিত্তপুণ্য, তীর্থে জাগরে ধীরে, ই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় दबाहु बाराय नमो नरोदे बोतारे। सुभाष बाबू को देश की जनता इतने साल के बाद भी इतने ही प्यार और सम्मान से याद करती है जितना वो जीवित थे और संघर्ष करते थे तब याद करती हैं। बहुत प्रयास हुआ है कि सुभाष बाबू को भुला दिया जाए। খোদ নরেন্দ্র মোদী এবং তার নাম্বার 2 অমিত শাহ বঙ্গের দুয়ারে যখন বিধানসভা ভোট কড়া নাড়ছে, তখন বাঙালি অস্মিতাকে তুলে ধরতে ফের মনীষী আশ্রয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব। করোনা আবহে শুক্রবার ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেখানে দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর শুরুর দিকেই তার মুখে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। कौन दूर शताब्देर, कौन दूर शताब्देर, कौन एक अख्यात दिवसे, नाही जानी आजी, नाही जानी आजी। मराठार कौन, शोयले एरंडेर, अंधकारे बसे। हे राजा शिवाजी, तब भाल उद्यासियाए भावना, तैत प्रभावत ऐसे छिल नामी। एक धर्म राज्य पाशे, एक धर्म राज्य पाशे, खंड छिन्न विक्षिप्त भारत बंधे दिव आमी। यानी एक शताब्दी से भी पहले किसी एक अनाम दिन, मैं उस दिन को आज नहीं जानता, किसी पर्वत की ऊंची चोटी से, किसी घने वन में, ओ राजा शिवाजी। রবীন্দ্রনাথের কবিতা স্মরণের মধ্যে দিয়ে দেশের অখণ্ডতা থেকে আত্মনির্ভর ভারতের ভাবনাকে মিশিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তার গলায় শোনা গেছে বাংলার প্রশংসা। आज जब भारत 21वीं सदी की नॉलेज इकोनॉमी बनाने की तरफ बढ़ रहा है, तब भी नजरें आप पर है, आप जैसे नौजवानों पर है, बंगाल की ज्ञान संपदा पर है, बंगाल के ऊर्जावान नागरिकों पर। 1905 সালে 16 আগস্ট বঙ্গভঙ্গের প্রস্তাব পাশ করিয়েছিল ব্রিটিশরা। প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন পাকা করতে রাখি বন্ধনের কথা ভাবলেন রবীন্দ্রনাথ। সেই সময় একটি গান লেখেন তিনি, যা বিভিন্ন সভা সমাবেশের মঞ্চ থেকে মাঝে মধ্যেই বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। এদিন এই গানের লাইনই উঠে আসে প্রধানমন্ত্রীর মুখেও। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। উনি যদি সত্যিকারের ভারতবর্ষের বৈচিত্র্যকে, ডাইভার্সিটিকে মানেন, এবং এই ডাইভার্সিটির মধ্যে যদি ইউনিভার্সিটিকে মানেন, ইউনিভার্সালকে, সর্বজনীনতাকে, তাহলে এই হিন্দু হিন্দু হিন্দুস্তানের তত্ত্ব উনি সরিয়ে রাখুন। প্রতিটি রাজ্যের যে একটা স্থানিক বিকাশ আছে, প্রতিটি রাজ্যের ভাষা থেকে শুরু করে, তার সংস্কৃতি থেকে শুরু করে, তার পোশাক থেকে শুরু করে, তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় যে একটা আলাদা আলাদা মর্যাদা আছে, প্রত্যেকের যে একটা আলাদা আলাদা তার এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনের স্বাধীনতাকে উনি সম্মান করুন। ভোট আসতেই সবার এখন রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দকে মনে পড়ে যাচ্ছে। কটাক্ষের সুরে বলছে বাম কংগ্রেস। তাদের কোনো ন্যাশনাল আইকন নেই, তারা জানে না তাদের জাতীয় পরিচয়টা কি। খালি সাম্প্রদায়িকতা রাজনীতি ছাড়া তারা কিছু করেনি, কিন্তু বাংলায় তারা জানে যে শুধুমাত্র সাম্প্রদায়িকতার কথা বললে তো হবে না। এখানকার যারা জননায়ক আছেন, এখানকার যারা মানুষের শ্রদ্ধার পাত্র যারা আছেন, এখানকার যারা মনীষী, তাদের নাম করে তারা ভোটের বৈতরণী পার হতে চাইছে, কারণ ওরা জানে এখানে শুধু রাম রাম বললে হবে না।
মনীষীদের নিয়ে রাজনীতি নতুন নয়, সব দলের বিরুদ্ধে নানা সময়ে এই অভিযোগ ওঠে, কিন্তু এবারের বাংলার বিধানসভা নির্বাচনের আগে মনীষীদের নিয়ে টানাটানি যেন সর্বোচ্চে পৌঁছে গেছে। বিশ্বভারতীর সমাবর্তনে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তৃতায় যখন বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তি, তখন অমিত শাহর মুখে উঠে এলো নেতাজি ক্ষুদিরাম বসুর মতো দেশনায়কদের কথা। बहुत प्रयास हुआ है कि सुभाष बाबू को भुला दिया जाए, परंतु उनका कर्तृत्व, उनकी देशभक्ति और उनका सर्वोच्च बलिदान शायद कोई कितना भी प्रयास करे, पीढ़ियों तक भारतवासियों के जहन में जस का तस रहने वाला है, जरा भी नहीं चाहिए। सांस्कृतिक कार्यक्रम में खुदीराम बासु की बात सुनी, इतनी कम आयु में हंसते हंसते वंदे मातरम बोलकर फांसी के फंदे पर चढ़ जाना कोई कम वीरता की बात नहीं है। मित्रों, हम लोगों के भाग्य में देश के लिए मरना नहीं है, मगर देश के लिए जीना ईश्वर ने हम पर छोड़ा है। मैं युवाओं को खास अपील करता हूं कि जिन्होंने देश के लिए अपनी जान का बलिदान दिया, उसका स्मरण कर कर हम बाकी का जीवन देश के लिए जीना ये तय कर दे, तो उनके बलिदान को इससे बड़ी श्रद्धांजलि कोई नहीं। এদিন কলকাতায় জাতীয় গ্রন্থাগারে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু এবং ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত 3টি সাইকেল র্যালির উদ্বোধন করেন তিনি। এই 3টি র্যালি 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনায় স্বাধীনতা সংগ্রামীদের বাড়ি ঘুরে সেখান থেকে মাটি সংগ্রহ করবে। কর্মসূচির পোশাকই নাম দেওয়া হয়েছে শৌর্যাঞ্জলি। এই নিয়ে পাল্টা খোঁচার সুরে তৃণমূলের বক্তব্য, স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না তারাই এখন ভোটের স্বার্থে স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহার করছে। এই যে রাতারাতি এসে বলছেন ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ, আগে বাংলাটা বলুন না। যেমন আমি বলি গুজরাট, সারুছে, সুছে, নেপালিতে বলি তপাইকো কে ভয়, আপনার কি বইছে, কে পানি ভয় কাছাই না, কিছু হয়নি। কমসে কম তো সোনার বঙ্গা কিলে, সোনা কা বঙ্গাল চাইয়ে, সোনা কা বঙ্গাল চাইয়ে, ऐसा সোনা কা বঙ্গাল নেই চাইতে। বাংলার মনীষীদের স্মরণ করছে মানে তাদের অপমান করছে না। বাংলার মনীষীরা যদি আবার নতুন করে গৌরবান্বিত হন কেউ স্মরণ করলে, বাংলার মনীষীরা যাদের ইতিহাসের বিস্মৃতির পথে ঠেলে দেওয়া হয়েছিল, পাঠ্যপুস্তক থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তাদের যদি এই সরকারের নেতা মন্ত্রীরা আবার মানুষের সামনে নিয়ে আসে এই বর্তমান প্রজন্মের কাছে, সেটা কি অপরাধ? ভোটের মুখে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখে বাঙালি মনীষীদের প্রসঙ্গ, পাল্টা বহিরাগত আক্রমণে শান দিয়ে চলেছে তৃণমূল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, বহিরাগতগুলো আবার ট্রেন আর ফ্লাইট ধরে গুজরাট, আহমেদাবাদ আর উত্তরপ্রদেশে ফিরে যাবে। শেষ অবধি ভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসে তার উত্তর সময়ই দেবে। দুয়ারে বিধানসভা ভোট, কথার ঘায়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে শব্দের ধার বাড়াচ্ছেন তৃণমূল বিজেপি 2 শিবিরের হেভিওয়েটরাই। আর এই প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে পিসি ভাইপো বনাম বাবা ছেলের টক্কর। বিধানসভা ভোটের আগে বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখে যে শব্দবন্ধ নিয়মিত হয়ে উঠেছে তা হলো ভাইপো। टीएमसी का एक ही नारा है, भतीजा बढ़ाओ। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं। অন্যদিকে বৃহস্পতিবার প্রথম বিজেপির ভাইপো আক্রমণের পাল্টা মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঢাল করেছেন বাবা ছেলে তত্ত্বকে। তোমার ছেলেও কিন্তু এই করাপশনের চার্জ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। আমি অমিত শাহ ভদ্রতা করি, আমার ভদ্রতা তোমার দুর্বলতা নয়। তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো, তো তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কি করে ক্রিকেটের নেতা হলো? সে কি করে কোনো টাকা পয়সা ছিল না 100 কোটি টাকার মালিক হয়ে গেল? ভোটের আগে ভাইপো ইস্যুতে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে সম্মুখ সমরে নেমে পড়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার সভা থেকে ভাইপো নিয়ে ফের সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। टीएमसी का एक ही नारा है, भतीजा बढ़ाओ। भतीजे के कल्याण के अलावे टीएमसी के मन में और कोई कल्याण नहीं।
কয়েক ঘন্টার মধ্যে একই জেলার পৈলানে দাঁড়িয়ে ভাইপো নিয়ে প্রথমবার পাল্টা মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, ফার্স্ট ইউ কন্টেস্ট উইথ অভিষেক ব্যানার্জি and tell the name. নামখানার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে গিয়েও ভাইপো প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ। और नरेंद्र मोदी सरकार ने 5 साल के अंदर 3,59,000 करोड़ रुपया भेजा है। 3 लाख। ये युवा ताली बजा रहे हैं। आपके गांव में कुछ आया है भैया? क्या आया है? माताएं बताओ, आपके गांव में आया है कुछ? कहां गया? ये भाईपो और उसके गुंडे ये 3,59,000 करोड़ चाऊ कर गए हैं। পাল্টা অমিত শাহ ছেলের কথা উল্লেখ করে পাল্টা হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এতই যদি তোদের দিদি আর ভাতিজা বলতে হয়, তাহলে আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, তোমার ছেলেও কিন্তু এই করাপশনের চার্জ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। আমার ভদ্রতা তোমার দুর্বলতা নয়। তুমি রোজ ভাইপো ভাতিজা বলছো, তো তোমার ছেলেও তো আমার ভাতিজা। সে কি করে ক্রিকেটের নেতা হলো? সে কি করে কোনো টাকা পয়সা ছিল না 100 কোটি টাকার মালিক হয়ে গেল? আবার চোরের মায়ের বড় গলা, বলছে হাম জিতেঙ্গে, কাহা সে জিতেঙ্গে? বলছে বাংলার ঘরে ঘরে গিয়ে পাঠিয়ে দেবো আমাদের স্লোগান দেওয়ার জন্য। এত সস্তা পাঠিয়ে একটু দেখো। মেয়েরাও জেনে রাখবে, মেয়েরা আমার সবচেয়ে বড় সমর্থক। তাদের দেখে আমি পুজো করি, তাদের দেখে আমি রাজনীতি করি। মনে রাখবে, মা বোনেরা আমাকে অনেক সাপোর্ট দেয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রথম ভাইপো নিয়ে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বন্ধু, আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি। তৃণমূলের কর্মী ছিলাম, তৃণমূলের হয়ে করেছি। আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে, সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও। এরপর প্রতিটি সভা থেকেই এ নিয়ে সুর চড়াতে শুরু করেন তিনি। আমার কোনো ভাইপোকে নিয়ে আপত্তি নেই, তোলাবাজ ভাইপোকে নিয়ে আপত্তি আছে। এরপরই বিষয়টি লুফে নেন বিজেপির শীর্ষ নেতারা। বঙ্গে এসে প্রত্যেকেই আক্রমণের নিশানা করেন ভাইপোকে। ये परिवर्तन यात्रा है। ये बुआ भतीजा के भ्रष्टाचार को समाप्त करने की परिवर्तन यात्रा है। ये बार 200 पार, 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनानी। मेदिनीपुर में अरे तुम्हारे में हिम्मत थी तो शुभेंदु पर बोलते, उनके पूज्य पिताजी पर क्या बोल रहे थे तुम? क्या बोला? अरे मैं जहां खड़ा हूं 5 किलोमीटर के दायरे में मैं बोल नहीं सकता वो शब्द जो उन्होंने बोले, लेकिन बंगाल को भाईपो ने कलंकित किया है। यह है इनकी तानाशाही। इसको आप बताइए, मैं डायमंड हार्बर गया, गलती की क्या? मैं भवानीपुर गया, गलती की क्या? ये किसी की जागीर है क्या? भाईपो एक बार नहीं अनेक बार जाऊंगा डायमंड हार्बर और वहां तुमको भी दिखाऊंगा कि किस तरीके से वहां जनता खड़ी होती है। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলছে ভাইপো, আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয় বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আমি তো নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান। কিন্তু তাতে আক্রমণের ধারা থামেনি। এমনকি সম্প্রতি হলদিয়ায় এসে নরেন্দ্র মোদী পর্যন্ত ভাইপো নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। हुआ भतीजावाद को पश्चिम बंगाल से हटाने का मन आप लोग बना चुके। इतना बड़ा साइक्लोन आया, चक्रवात आया, इतना कुछ तबाह हो गया,
लोगों की मदद के लिए केंद्र सरकार ने जो पैसे भेजे उसका इन लोगों ने क्या किया, ये पश्चिम बंगाल के लोग भली भांति जानते हैं। इसलिए अब बहुत ही जल्द बंगाल तृणमूल को राम कार्ड दिखाने जा रहा है। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পৈলানের সভায় অভিষেককে পাশে বসিয়ে ভাইপো ইস্যুতে বিস্তারিত জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেককে কেন এই পলিটিক্সে এনেছিলাম, অভিষেক আমার কাছে স্পেশাল কোনো প্রায়োরিটি পায় না, কিন্তু মনে রাখবেন আমাকে যখন হাজরায় মারা হয়েছিল আমার মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। ও তখন একটা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করতো একা একা, 1.5 বছর 2 বছর বয়স, দিদিকে মারলে কেন, জবাব দাও জবাব দাও জবাব দাও। ওকে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা হয়নি, আপনারা জানেন না? ওর একটা চোখ আজও দেখতে পায় না, একটা চোখ নষ্ট করে দিয়েছে। প্রতিদিন আমার খারাপ লাগে আমার জন্য ওকে কথা শুনতে হয়। তাকে তো আমি ডেপুটি চিফ মিনিস্টার করিনি, তাকে তো আমি চিফ মিনিস্টার করিনি, কিছুই করিনি, জাস্ট আপনাদের দ্বারা নির্বাচিত হয়ে একটা এমপি হয়েছে। তাও আমি ওকে বলেছিলাম তোর লোকসভায় দাঁড়াবার দরকার নেই, পার্টি কর, জনগণের কাজ কর, একটা রাজ্যসভায় দাঁড়াবি। আমাকে বললাম না, আমি লোকসভায় মানুষের দ্বারা নির্বাচিত হব, আমি রাজ্যসভায় যাব না। এটা তোমার হাতের মুঠোয় ছিল। ভাইপো ইস্যুতে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা চলছিলই, তবে অমিত শাহর পিসি ভাইপোর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবা ছেলের তত্ত্ব খাড়া করেছেন তাতে পুরো বিষয়টি অন্য মোড় নিয়েছে। এ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যেও শুরু হয়ে গেছে তুমুল বাকযুদ্ধ। এই পরিস্থিতি রাজনীতিতে চলে এসছে, এটা খুব একটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু চলছে। পরিস্থিতিটা কেন তৈরি হলো তৃণমূল কংগ্রেসকে ভেবে দেখতে হবে, কারণ এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধীরা বিরোধিতা করবে, সরকার তার মতো করে তার জবাবদিহি করবে, কিন্তু যেটা আসছে সেটা পুরোটাই পাবলিক ডোমেনে আছে। যা কিছু হচ্ছে একদম খোলা আকাশের নিচে হচ্ছে, আর প্রত্যেকটা জিনিস খুব মানুষ ভালোভাবে পর্যবেক্ষণ করছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে নেবে কোনটা ঠিক কোনটা বেঠিক। মমতা ব্যানার্জি তো আগে অমিত শাহকে নাম করে আক্রমণ করেনি। অমিত শাহ এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো প্রমাণ ছাড়াই শুধু পিসি ভাইপোর ভালো করা হচ্ছে এইসব বলছেন। ভাইপোর সম্বন্ধে, অভিষেক ব্যানার্জির সম্বন্ধে কোনো প্রমাণ, কোনো তথ্য, কোনো সাক্ষ্য তিনি আজ অবধি পেশ করতে পারেন, শুধু বলে চলেছেন। তা মমতা ব্যানার্জি অনেকদিন শুনেছেন, সহ্য করেছেন, তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ওকে মনে করে দিয়েছেন যে ওর ছেলে জয়শা জীবনে ক্রিকেট খেলেনি, সে বিসিসিআইয়ের সেক্রেটারি হয়ে গেল। ওর ছেলের 2 বছর নতুন কোম্পানি খুলে 150 গুণ তার পেড আপ ক্যাপিটাল হয়ে গেল। এইটা নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন। ভাইপো ইস্যুতে আক্রমণ পাল্টা আক্রমণ ঘিরে বাকযুদ্ধ যেদিকে যাচ্ছে তা নিয়ে বঙ্গ রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে পর্যবেক্ষকরাও দ্বিমত। দক্ষিণ 24 পরগনাতে এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একা গত কয়েকটা বছর সংগঠন চালাচ্ছিলেন, তিনি প্রচারের মুখ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে যেতেন না, যেভাবে আমরা পূর্ব মেদিনীপুরে দেখে অভ্যস্ত ছিলাম, যে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারকে দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী একমাত্র সেখানে নেতা, এবং তিনি সংগঠন চালাতেন, তিনি দল চালাতেন। তার সাফল্য ব্যর্থতার উপরেই দলের সাফল্য ব্যর্থতা ছিল। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফল্য ব্যর্থতার উপর দক্ষিণ 24 পরগনাটা পুরো দাঁড়িয়েছিল। কিন্তু সামহাও আমার মনে হয়েছে যে বিশেষ করে আব্বাস সিদ্দিকীর জনসভাগুলোতে যেভাবে উপচে পড়া ভিড় হচ্ছে, যেভাবে মিম নতুন করে আসার কথা বলছে, মিম আব্বাস সিদ্দিকীর আইএসএফ বাম কংগ্রেস জোট হওয়ার চেষ্টা করছে, তাতে সংখ্যালঘু মুসলিম ভোটের একাংশ চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কালকে নামতে হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করতে হলো, সেটা অনেকটাই হলো যে শেষ পর্যন্ত কিন্তু মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। দক্ষিণ 24 পরগনার মানুষকে কিন্তু তিনি তৃণমূলের সপক্ষে রাখা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে রাখা, কালকেও তিনি বলেছেন 294টা কিন্তু আমিই প্রার্থী, মানে শেষ পর্যন্ত লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে করার বিষয়টা কিন্তু গুরুত্ব পাচ্ছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তাকে বারবার বিজেপি নেতারা, কেন্দ্রীয় নেতারা, অনেক রাজ্য নেতা, তৃণমূল থেকে যাওয়া যে সমস্ত বিজেপির নতুন নেতা, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন, এবং টার্গেট করছেন কিভাবে, যে তাকেই আক্রমণের মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন। এর ফলে যেটা হয়েছে, মানে বাই ডিফল্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তিনি ওই আক্রমণের মুখে থেকে তিনি বিজেপির মূল
প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েই গেছেন। এবারে দরকার ছিল যেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বীকৃতি, অর্থাৎ বিজেপি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে এবং তার ফলে তার যে একটা ইমেজ বিল্ডিং হচ্ছে সেইটার একটা স্বীকৃতি প্রয়োজন ছিল তৃণমূল নেত্রীর কাছ থেকে। সেই স্বীকৃতিটা তৃণমূল নেত্রী দিলেন এবং তিনি বোঝালেন যে অভিষেক কিভাবে রাজনীতিতে ইন্টারেস্টেড হলো, সে কেন লোকসভায় দাঁড়ালো, রাজ্যসভায় যেতে চাইল না। অর্থাৎ তিনিও ওই আক্রমণের প্রতিপক্ষ যে তার পাশে দাঁড়িয়ে সেই আক্রমণটাকে নিয়েই অভিষেকের ইমেজ বিল্ড আপ করার কাজটা করে ফেললেন। অমিত শাহ অবশ্য শুধু ভাইপো ইস্যুতেই আক্রমণ করে থামেননি। বাংলায় দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুড়েছেন। ना विश्वास है तो दो जगह से नहीं लड़ना चाहिए, मगर मैं उनको कंपेल नहीं कर सकता। आयु में भी मुझसे बड़ी है, अनुभव में भी बड़ी है, मगर जनता को ये दिखाना है कि मेरी पार्टी जीतने वाली है और मैं आज भी पॉपुलर हूं, तो एक ही सीट पर से लड़ना चाहिए और नंदीग्राम से लड़ना चाहिए, क्योंकि वो बोल गई है। ঠিক এক মাস আগে 18 জানুয়ারি নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই ঘোষণা করেন আসন্ন বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? ভাবছিলাম, কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো, একটু গ্রামীণ জায়গা, একটু আমার মনের জায়গা, একটু আমার ভালোবাসার জায়গা। আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294টা সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন, কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব, ঠিক আছে? 2016 বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেন্দু এখন বিজেপিতে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করতেই তাকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু। কি বললেন? নন্দীগ্রামে দাঁড়াবো। একটা জায়গায় দাঁড়াতে হবে, দু জায়গায় দাঁড়ালে চলবে না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। শুনি রাখ, মেজ বোন, ছোট বোন, বড় বোন যাই হোক, দুটো জায়গায় দাঁড়াতে আপনাকে আমরা দেব না, নন্দীগ্রামে দাঁড়াতে হবে। আর এখন থেকে প্রাক্তন এমএলএ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড প্যাড ছাপিয়ে রাখতে হবে। জিতবো আমরা, জিতবো আমরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন অমিত শাহ। पार्लियामेंट्री बोर्ड तय करता है, कोई व्यक्तिगत निर्णय हमारे इसमें होते नहीं है, और कई जगह पे हमने सफलतापूर्वक किसी को प्रोजेक्ट करे बगैर चुनाव जीते हैं, कई जगह पे प्रोजेक्ट करने के बाद भी अच्छे से चुनाव जीते हैं। तो जैसी स्थिति होती है इसका राजनीतिक आकलन कर भारतीय जनता पार्टी निर्णय करती है। ভোটের মুখে তৃণমূল ছেড়ে যখন বহু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, তখন তা নিয়ে একের পর এক সভা থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব বিজেপির মহাপুরুষ তৃণমূলে গেলে সব কালো, আর বিজেপিতে গেলেই ভালো। তৃণমূলে গেলে ওই ঘষ্টা সাবান, আর বিজেপিতে গেলে সানলাইট লাইফ বয় ওয়াশিং মেশিন। কালো হয়ে যাচ্ছে আর সাদা হয়ে মারা পড়ছে। এই হচ্ছে বিজেপি একটা পার্টি। এ নিয়েও বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। सब पर केस चल रहे हैं, एक भी केस विड्रॉ नहीं है, ममता दीदी बता दे मुझे। और बीजेपी आने से हिंसा बढ़ी है कहना, तो आप क्या कर रही हो एज अ मुख्यमंत्री? क्यों पकड़ नहीं लेती? हमारे लोग मारे जा रहे हैं, आपको आपकी पार्टी के लोगों को पकड़ना है। कौन हिंसा कर रहा है? बीजेपी के कार्यकर्ता को लटका देंगे क्या? অমিত শাহ বলছেন এনজিও, ক্লাব, ধর্মীয় সংগঠন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, সেলফ হেল্প গ্রুপ, খেলাধুলোর সংগঠন, পুজো কমিটি, এদের সবার সঙ্গে বিজেপি কর্মীদের একেবারে নিয়মিত প্রতিদিন যোগাযোগ রাখতে হবে। আমি বলছি জনসংযোগের একটা কাউন্টার ন্যারেটিভ। আপনার সময় শুরু এখন।
দেখুন সুমনদা, বিজেপি গত কয়েক বছরে রাজনৈতিক শক্তি হিসাবে উত্থান তার হলেও সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিন্তু বিজেপি তেমন অগ্রগতি হয়নি, যার জন্য অমিত শাহ কিন্তু বারবার যখনই আসে, এর আগেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কে কেন্দ্র করে উনি সভা ডেকেছিলেন, বারবার উনি বিদ্বজনদের সাথে যুক্ত হতে চান, কারণ তিনি জানেন রাজনৈতিক শক্তির পাশাপাশি তৃণমূল কংগ্রেস সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে অপ্রতিরোধ্য অবস্থান তৈরি আছে তাকে কিন্তু ভাঙা দরকার। ফলে সেই জায়গা থেকেই তিনি কিন্তু সমাজের নানা বর্গের মানুষের সাথে যুক্ত হতে চান। দ্বিতীয় যে বিষয়টা সেটা এটা অস্বীকার করার উপায় নেই যে সংগঠন গুরুত্বপূর্ণ, শশীদি যেটা বলছিলেন, এবং 14,000 মুসলিম এলাকাতে বিজেপি সংগঠন গড়ে তুলতে পারেনি, কিন্তু নির্বাচনের সংগঠন গুরুত্বপূর্ণ। আপনার স্টুডিওতে দিনের পর দিন বলেছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার কথা মেলেনি। তার কারণটা হলো 19-এর নির্বাচন, বালুরঘাট কেন্দ্র একটা উদাহরণ দিচ্ছি, সেখানে 200-র মতন এমন বুথ ছিল যেখানে বিজেপির কোনো এজেন্টই ছিল না, তার 75% বুথেই কিন্তু বিজেপি লিড করেছিল কোনো এজেন্ট ছাড়াই। তার মানে মানুষ কি অবস্থান নিচ্ছে তার উপরে কিন্তু অনেক সময়ই ফলাফল নির্ভর করে। থার্ড যে বিষয়টা সেটা হলো যে দেখুন, সরকার যদি কারো ভালো চলে তাহলে শাসক দল কিন্তু ভোটটা করিয়ে নিতে পারে। সেখানে একেবারে থিওরিটা এরকম যে যদি সরকার ভালো চলে তাহলে শাসক দল তার মতন করে ভোটটা করিয়ে নিতে পারে। সরকারকে নিয়ে যদি মানুষের অসন্তোষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা পরিসর পায় এবং সেখানেই কিন্তু শাসক দলের চিন্তার কারণ হয়ে যায়। অমিত শাহ যেটা করবার চেষ্টা করছেন, একদিকে সরকারকে ঘিরবার চেষ্টা করছেন নানা রকম যে অভিযোগগুলো আসছে সেগুলোকে কেন্দ্র করে, আর অন্যদিকে যে তাদের যে ল্যাপসগুলো আছে বিশেষ করে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সেটাকে নতুন করে ধরবার চেষ্টা করছেন। আপনারা জানেন যে শিলাদিত্য প্রশ্ন করেছিল সারের দাম বাড়ছে কেন, তার জন্য তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। আর অমিতজি সেই প্রান্তিক লোকগুলোর বাড়ি অবধি পৌঁছে গেছেন তাদের অভাব অভিযোগ শোনার জন্য। আমি একটু আগেই দেখছিলাম যে তৃণমূলের কেউ বলছেন যে দিবা স্বপ্ন দেখছে। হ্যাঁ, স্বপ্ন তো সেই দেখে যার লক্ষ্য ঠিক থাকে, আমাদের তো লক্ষ্য ঠিক আছে, সেই জন্য আমরা স্বপ্ন দেখছি। আরও একজন বলছিলেন যে বহিরাগতদের দিয়ে এখানে চলবে না। এই কথাটা তো তৃণমূলের এমএলএ মন্ত্রীরা বলছে যে আমাদের বাঙালিদের এত বুদ্ধি আছে, 30 বছর 35 বছর 40 বছর ধরে রাজনীতি করছি, ওই বহিরাগতর বুদ্ধি কিনে আমাদেরকে রাজনীতি করতে হবে না। সেই জন্য এই যে সামগ্রিক যা পরিস্থিতি, আসলে তৃণমূল আজকে বুঝতে পেরেছে তারা বেকায়দায় পড়েছে। আর বারবার যে বাঙালি 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 করছে, বাঙালিরাও বুঝতে পারছে যে আসলে তারা কোথায় যাচ্ছে। আজকে মাননীয় অমিতজি তিনি বলছেন কেন্দ্র কি কি প্রকল্প নিয়ে এসছে, 6,000 টাকা করে আপনারা পেয়েছেন কিনা। আর মাননীয় মুখ্যমন্ত্রী 20 টাকার পাউচ দিচ্ছে, বাংলা পাউচ, যাতে করে নিশ্চিন্তে থাকুন, নেশা করে থাকুন। আর যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে ভয় পাবেন না, 2 লক্ষ টাকা আপনার জন্য এনশিওর করে রেখেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বাঙালিরা এটা বুঝতে পেরেছে, একটি সরকার যারা সত্যিকারের মানুষের জন্য কাজ করছে, বিভিন্ন প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে চলতে পারছে না। এই কোভিড সিচুয়েশনে যদি আয়ুষ্মান ভারত চলতো, যদি 5 লক্ষ টাকা করে ওদের মেডিক্লেম বাঙালিরা পেত, তাহলে অনেক গরিব মানুষ তারা আজকে বেঁচে যেতে পারতো। অন্তত চোখের সামনে তাদের প্রিয়জনকে কেবলমাত্র ভালো নার্সিংহোমে দিতে পারলো না বলে মৃত্যু হলো, এই ঘটনা ঘটতে পারতো না। হয়তো কিছু উত্তেজনা তৈরি করার জন্য আজকে অমিত শাহ মাননীয় গৃহমন্ত্রী এই সমস্ত কথা বললেন। তাদের ক্যাডারদের একটু উত্তেজিত করে তাদেরকে আরো একটু উৎসাহিত যদি করা যায়, তাদের এই ভাষা এবং এই ব্যবহার আমরা দেখলাম। কিন্তু আমি বলছি যে ডেভেলপমেন্টকে টেক্কা দিতে পারছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যে ডেভেলপমেন্ট করেছেন তার টেক্কা দিতে পারছেন না, তাই জন্য এই সমস্ত কথা। আপনি নিজেদের গাফিলতি, আজকে সারা ভারতবর্ষে যে আর্থিক মন্দা পরিস্থিতি, আনএমপ্লয়মেন্ট রেট 45 ইয়ার্সেতে 45 বছরের সর্বোচ্চ অবস্থা ভারতবর্ষে। আমরা যখন দেখছি যে এই কোভিডের সময় মানুষ খেতে পাচ্ছেন না, তাদের লাইভলিহুড লস হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, সেটা সিএমআই রিপোর্টস থেকে চলে এসছে। কিন্তু ওই সময় পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি হচ্ছে। আমরা কিন্তু সেই সময় দেশ বিক্রির এই রচনাগুলো দেখলাম, আমরা এফডিআই ডিফেন্স প্রতিরক্ষা ঢুকে গেছে সেটা দেখলাম, আমরা দেশকে বেচে দেওয়ার ষড়যন্ত্রটা দেখলাম। এই সমস্ত যে এতগুলো গন্ডগোল, এই গন্ডগোলকে চাপা দিয়ে তার কোনো উত্তর না দিয়ে আজকে উত্তরবঙ্গে তারা আদিবাসী পরিবারের বাড়িতে গেলেন। এখনো হাতরাসের ঘটনা আমরা ভুলতে পারিনি। এখনো হাতরাসে যে মেয়েটি, যে দলিত পরিবার
নির্যাতিত হয়েছে এবং তার সমস্ত রকম ন্যায় জাস্টিস থেকে তাকে বঞ্চিত, শুধু নয় তার জীবন থেকে বঞ্চিত হয়েছে, তার পরিবারটা এখনো লড়াইটা চলছে। এবং তারপরে বলরামপুর, এই দলিত হত্যা, দলিতদের উপর অত্যাচার, আর আজকে তারা ফটো অপরচুনিটিতে তারা এসে একটা আদিবাসী পরিবার, তাদের সকলকে সম্মান জানিয়ে আজকে তাদেরকেও আবারও একই রাজনীতি। একদিকে অমিত শাহ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তার বড় বড় কথা, সে নাকি এখন বাংলা দখল করবে, বলে যাও গিয়ে আগে নিজে দিল্লি সামলাও। কিষানদের সামলাবার ক্ষমতা নেই, ও দিদি মমতাদিকে সামলাবে আর বড় বড় জ্ঞান দেবে। বল মমতাদির মতো মার খেয়ে রাজনীতি করতে হলে না, আর মমতাদির মতো রাজনীতি ছোটবেলা থেকে এইভাবে ডেডিকেশন নিয়ে করতে হলে তোমাকে 1000 বার জন্ম নিতে হবে, আর তাও এই চেহারায় হবে না। আর কদিন পরই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক তাল ঠোকাঠুকি। পরস্পরকে আক্রমণ করতে গিয়ে মাঝে মধ্যে নেতা নেত্রীরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তুই তোকারি, ক্যাবলা, রামছাগল, চিটিংবাজ, এবার তার সঙ্গে নাদুস নুদুস ভোদর সর্দার যুক্ত হলো। বাদ যাচ্ছে না কোনো কিছুই। বৃহস্পতিবার নামখানায় জনসভা করেন অমিত শাহ। ওই দিনই পৈলানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই অমিত শাহর চেহারা নিয়ে কটাক্ষ করেন তিনি। কত ফোলা ফোলা চেহারা, বেশ নাদুস নুদুস, সুন্দর সুন্দর দেখতে, ফানুস ফানুস চেহারা, ফাটুস ফুটুস চেহারা, আর আমাদের মতো এসে লড়াই করো। যাও গিয়ে বাড়িতে বাসন মাজো, যাও গিয়ে ঘর পোছো, যাও গিয়ে ডান্ডার সাথে লড়াই করো, যাও গিয়ে বন্দুকের সাথে লড়াই করো। গুলি বন্দুকের সাথে লড়াই করে বেঁচে আছি মনে রাখবেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। এ ধরনের শব্দবন্ধের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা নিয়ে আমি জন্মগ্রহণ করি। যদিও বিজেপির আপত্তিতে অমিত শাহ সম্পর্কে তৃণমূলের কটাক্ষ থামছে না। এই কালকের ওনার বক্তৃতা শুনে ওই গগনেন্দ্রনাথ ঠাকুরের কেন জানি না ভোঁদর বাহাদুরের কথা মনে পড়েছে। কেন ভোঁদর বাহাদুর খালি বাড়তি কথা বলতো, বাজে কথা বলতো, মিথ্যে কথা বলতো। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী। কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে বেটা করে। 10 বছর মধু খেয়েছে, তা 2রা ডিসেম্বর বাগবাজারে শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে আমার হাত আর পা ধরছিলিস কেন? রাজনৈতিক আক্রমণের সময় সীমানা ছাড়িয়ে যাওয়ার প্রবণতা বঙ্গ রাজনীতিতে আগেও চোখে পড়েছে। 1972-এ কংগ্রেস গাই বাছুর নিয়ে সিপিআই এর সঙ্গে জোট বাঁধলে সিপিএম লিখেছিল দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। তার আগে 1967-র বাংলায় এক দেওয়াল লিখন ছড়িয়ে পড়েছিল, ইন্দিরা মাসি বাজায় কাশি, প্রফুল্ল বাজায় ঢোল, আয় অতুল্য ভাত খাবি আয়, কানা বেগুনের ঝোল। তারও আগে যখন ডাক্তারি করে লাখ লাখ টাকা আয়ের পথ ছেড়ে দিয়ে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন হাওড়া কলকাতার দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভাষায় লেখা হয়েছিল, বাংলার কুলনারী হও সাবধান, বাংলার মসনদে নলিনী বিধান। এবারও ভোটের আগে কুকথার ছড়াছড়ি। ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা। নিউ আলিপুরে পুলিশের জালে মাদক সহ গ্রেফতার হলেন বিজেপির যুবনেত্রী ও নেতা। শুক্রবার এনআর অ্যাভিনিউতে এভাবেই দুজনকে পাকড়াও করে নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত যুব বিজেপি নেত্রীর নাম পামেলা গোস্বামী। গ্রেফতার যুব নেতার নাম প্রবীর কুমার দে। ধৃত পামেলা গোস্বামী রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক। তিনি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও। গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী বিজেপি নেতা প্রবীর কুমার দেকেও। পুলিশের দাবি, তাদের কাছ থেকে 100 গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল দীর্ঘদিন ধরে পামেলা ও প্রবীর নিউ আলিপুরে আসতেন এবং মোটরবাইকে করে এসে কয়েকজন তাদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন। এইভাবে মাদক পাচারের সন্দেহে এদিন নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউতে ওঁত পেতেছিল পুলিশ। তৈরি ছিল পুলিশের 8টি গাড়ি, ছিলেন নিউ আলিপুর থানার ওসিও। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এই রাস্তায়। একটি কফি শপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুবনেত্রী পামেলা আসতেই তাদের ধরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তার ব্যাগ থেকে ও গাড়ির সিটের তলা থেকে মাদকের পাউচ মেলে। এই গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপির যুব মোর্চার নেত্রী। ধরা পড়ার পর তার গলায় শোনা গেছে, ভারত মাতা কি জয়।
ও করেছে কিনা সেটাও জানি না, প্লান্টেড কিনা সেটাও এখনো পর্যন্ত বোঝা যায়নি। পুরো বিষয়টা না জেনে তো বলা যায় না। এখনো তো মডেল কোড অফ কন্ডাক্ট ইম্পোজ হয়নি, পুলিশকে এখনো সরকারই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, সেদিকটাও দেখতে হবে, তারপরে বোঝা যাবে বিষয়টা কি। পাল্টা সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। ওদের তো এর আগেও দেখা গেছে বাচ্চা পাচার থেকে শুরু করে এই ধরনের অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকা। এটা মহিলা হয়ে আমাদের খারাপ লাগছে যে মহিলারা এই কাজে লিপ্ত আছে এবং বিজেপি নামক এই রাজনৈতিক দল এই কাজটা করার জন্য মহিলাদের নিয়োগ করে দিয়েছে। এটা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক। আজকে এই ধরনের অসামাজিক কাজ করাচ্ছে, তার ধরা পড়ছে হাতে নাতে, সেটা হয়ে গেল চক্রান্ত। সবই চক্রান্ত দেখে, তো সবই তো বিকারগ্রস্ত কিনা, তাই চক্রান্ত দেখে। বিজেপির তো ঘনিষ্ঠ যোগাযোগ বম্বের ফিল্ম ওয়ার্ল্ডের সাথে, সেখানে তো এনসিবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অনেকের থেকে কোকেন পেয়েছে। বিজেপির এর আগে একজন মহিলা নেত্রী ছিলেন জলপাইগুড়ি, তার বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠেছিল। আবার এই পামেলা গোস্বামী, আরেকটা বিজেপির বিরুদ্ধে অভিযোগের তালিকা বাড়ল। এই বাকযুদ্ধের আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহ কিংবা তার প্রতিনিধিকে হাজিরা নির্দেশ দিল এমপিএমএলএ কোর্ট। 2018 সালের 11 আগস্ট মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। 1,32,000, जरा जोर से बोलिए कितना दिया था? नरेंद्र मोदी की सरकार आई, भारतीय जनता पार्टी की सरकार आई, एनडीए की सरकार आई, 14वां वित्त आयोग आया, 14th फाइनेंस कमीशन आया, 1,32,000 करोड़ से बढ़ाकर पश्चिम बंगाल को 3,59,000 करोड़ देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने। बंगाल के गांव के नागरिकों को आपके गांव में रुपया पहुंचा है क्या? जरा जोर से बोलिए, पहुंचा है? कहां गया भैया, कहां गया? मोदी जी ने तो भेजा है, 3,59,000 करोड़ कहां गया? ये भतीजे और सिंडिकेट की भेंट चढ़ गया है। এই মন্তব্যের প্রেক্ষিতে অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে সোমবার সকাল 10টায় অমিত শাহ কিংবা তার প্রতিনিধিকে হাজিরা নির্দেশ দিয়েছে এমপিএমএলএ কোর্ট। মাঠে পারেনি, কোর্টে চলে গেছে, কিন্তু আমরা মাঠেও আছি, কোর্টেও আছি। আদালত আদালতের কাজ করেছে, আদালতের বিষয়টা আমরা আইনগতভাবে বুঝে নেব, আর মাঠে রাজনীতিগতভাবে যেটা করার সেটাও করব। অভিষেক তো সঠিক কাজ করেছে, সাহসী ছেলে। অমিত শাহর বিরুদ্ধে সোজাসুজি মামলা করেছে, তার কারণ তথ্য প্রমাণহীনভাবে বারবার অমিত শাহ ব্যক্তিগত আক্রমণ করছিলেন। কোর্ট সমন দিয়েছে, এটা সঠিক কাজ করেছে এবং অমিত শাহের বিচার হওয়া উচিত। মানহানির মোকদ্দমায় 500 আইপিসি যে আছে, সেই 500 আইপিসি অনুযায়ী ওর বিচার হওয়া উচিত। কেন হবে না? বারবার উনি ভিত্তিহীন অভিযোগ করলে। বিধানসভা ভোটের আগে এখন বিজেপি নেতাদের প্রত্যেকেই ভাইপো ইস্যুতে সরব হচ্ছেন। এ নিয়ে সম্প্রতি সুর চড়িয়েছেন অভিষেকও। আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই, ভাব বাচ্চে কথা বলে ভাইপো, কেননা ভাইপো বললে তো মামলা করা যায় না। এই প্রেক্ষাপটে অভিষেকের করা মানহানির মামলায় অমিত শাহ কিংবা তার প্রতিনিধিকে হাজির হতে নির্দেশ দিল আদালত। অন্যদিকে শিক্ষকদের নিয়েও তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। हमारे शिक्षक भाई बहन अपनी तनख्वाह के लिए, न्याय के लिए लड़ रहे हैं। मैं आपके सारे बंगाल के सारे शिक्षक भाइयों को बताना चाहता हूं कि बंगाल सरकार आते ही आपको उचित मानधन मिले, इसके लिए एक कमेटी का गठन भारतीय जनता पार्टी की सरकार करेगी। আমি প্রথমে বলবো চ্যারিটি বিগিনস এট হোম। পশ্চিমবঙ্গে শিক্ষকদের নিয়ে কিছু করার আগে গুজরাটে শিক্ষকদের অবস্থাটা ঠিক কি সেইটা আমাদের খুব ভালো করে জানা দরকার।
কখনো পার্শ্ব শিক্ষকদের অবস্থান, কখনো বিধানসভার গেটের ওপরে উঠে বিক্ষোভ, কখনো আবার অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের একাংশের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গায় নেমে বিক্ষোভ। সাম্প্রতিককালে বারবার শিক্ষকদের একাংশের এই ধরনের বিক্ষোভের সাক্ষী থেকেছে রাজ্য। আর এই অসন্তোষকে ভোটের মুখে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্যে দ্রুত জাতীয় শিক্ষানীতি কার্যকর, টেট ও এসএসসিতে স্বচ্ছ নিয়োগ, সপ্তম পে কমিশন চালুর মতো একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার কলকাতায় শিক্ষা বাঁচাও অভিযান করল বিজেপির শিক্ষা সেল। তাতে অংশগ্রহণ করে বিজেপির যুব মোর্চা ও রাজ্য বিজেপি নেতৃত্ব। সময় একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকরী হয়নি। আমার একটাই বক্তব্য, অন্য রাজ্যের উদাহরণ না দেখিয়ে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি আগে নিজের রাজ্যটা দেখুন। আমার নিজের রাজ্যের মানুষ যদি সুখে থাকে সেটাই তো আমার বেশি কর্তব্য। আমি অন্য রাজ্যের উদাহরণ টানবো কেন? আমাকে তো বলতে হবে পশ্চিমবঙ্গের মানুষ কি চায়। যেমন বেকার যুবকরা কর্মসংস্থান চায়, আপনি 5 টাকার ডিম ভাত দেবেন, 5 টাকার ডিম ভাত তারা চাইছে না, তারা চাকরি চাইছে যেখানে অন্তত 15,000 টাকা তারা রোজগার করতে পারে। এখানে শিল্প চাই যাতে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। এখানে সর্বক্ষেত্রে শ্রমিক কৃষকদের এমন একটা তাদের জন্য ভাবতে হবে যে ভাবনার মাধ্যমে তাদের হাতে কাজ থাকবে, তাদের হাতে আয় থাকবে। সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা আমরা আগামী দিনে দিতে চাই। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলির কি হাল তা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পার্ট টাইম টিচারদের ভুলে যান, শিক্ষকদের মাইনে অনিয়মিত এবং পেনশন নিয়ে একটা চরম টালবাহানা চলছে গুজরাটে শিক্ষকদের। সাম্প্রতিক যে কোনো আঞ্চলিক যদি আপনারা গুজরাটি ফিল্ম দেখে থাকেন, একজন মাস্টারমশাই থাকবেনই যিনি পেনশন পাচ্ছেন না। ব্রাত্য বসু নিজে এক সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, উনি যেহেতু শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ ছিলেন বলে ওনাকে সরানো হয়েছে। ফলে ব্রাত্য বসু অন্তত একটা মিনিমাম শিক্ষাবিদ্যা আছে ওনার। অন্তত যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখা যায় তাহলে মানে বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ভালো, বিশেষ করে ইন টার্মস অফ শিক্ষা ব্যবস্থা। ফলে আমার মনে হয় একটু পরিসংখ্যান, একটু তথ্য, একটু পড়াশোনা করে এই মন্তব্যগুলো করা উচিত। বিজেপির বিরুদ্ধে কর্মসূচি নকল করার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। ওরা তো সব জায়গায় এটাই করছে, আমাদের আন্দোলন আমরা করছি, যেখানে যেখানে যাচ্ছি আমরা। বিজেপিতে চাইছে সবারই ভাগ মারতে আর কি, যা কিছু মানুষের সমস্যা আছে যেখানে সেখানে ভাগ মেরে নিজেদের স্থানটাকে তারা আরও শক্তিশালী করতে চাইছে। বিজেপি শাসিত ত্রিপুরায় চাকরি খোয়ানো 10,323 জন শিক্ষক চাকরির দাবিতে 7ই ডিসেম্বর থেকে লাগাতার গণ অবস্থান করছেন। এই প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেছে বামেরা। শিক্ষার জন্য, শিক্ষার বিকাশের জন্য বামপন্থীরা সবচাইতে বেশি লড়াই লড়েছে। শিক্ষার সঙ্গে বিজেপির সম্পর্ক গরুর দুধ থেকে সোনা আবিষ্কার আর রামের আতুর ঘর আবিষ্কার। বাংলার মানুষ এ শিক্ষা নিতে চান না, এ শিক্ষা নেবেন না। অর্থাৎ ভোটের আগে রাজ্যের শিক্ষা, শিক্ষক, স্কুলে চাকরির মতো বিষয়গুলি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। এসবের মধ্যে মুর্শিদাবাদের নিমতিতায় শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিয়েও রাজ্য রাজনীতি সরগরম। 2 নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ, গুরুতর জখম মন্ত্রী। কারুর হাতে আঘাত, কারুর পায়ে তো কারুর মুখ রক্তাক্ত। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 3টি রেল লাইন ও একটি প্ল্যাটফর্ম পেরিয়ে বিস্ফোরণে উড়ে যাওয়া পায়ের বুড়ো আঙুল উদ্ধার হলো প্রায় 103 ফুট দূরে টিকিট কাউন্টারের ছাদ থেকে। বিস্ফোরণ স্থল থেকে আরও দূরে স্টেশনের বাইরে থেকে মিলেছে ধাতব টুকরো। বিস্ফোরণ স্থলে 5 ইঞ্চি ব্যাস ও 2 সেন্টিমিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। যে জায়গাতে বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরক স্থলের পর তিনটি রেল লাইন, 3টি রেল লাইনের পরে আরেকটি প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মের পাশে যে টিকিট ঘরের ছাদ রয়েছে সেই টিকিট ঘরের ছাদের ওপর ঘটনার 2 দিন পর পাওয়া গেল বিস্ফোরণে উড়ে যাওয়া একজনের পায়ের বুড়ো আঙুল। ফরেনসিক সূত্রে আরো খবর, ঘটনাস্থল থেকে একটি মোটরবাইকের ব্যাটারির অংশ, একটি আধপোড়া সার্কিট, তার ও একটি মোবাইল ফোনের অংশ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে মোটা পাইপ দিয়ে বোমাটি বানানো হয়েছিল। এর থেকে তদন্তকারীদের সন্দেহ দেশি বোমা নয়, নিমতিতা স্টেশনে তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও আইডি ব্যবহার করা হয়েছিল। শুক্রবার বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করেন রাজ্য ও কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। সঙ্গে ছিলেন এসটিএফ, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও সিআইডির গোয়েন্দারা। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের সদ্য নিযুক্ত আইজি মনোজ ভার্মা।
Officially, we cannot disclose anything, neither we can discuss. Whatever information you require, you go and contact with our director, CFCL Calcutta. গোয়েন্দা সূত্রে খবর, প্ল্যাটফর্মের যেখানে বোমাটি রাখা ছিল সেই অংশটি সব থেকে সরু। বিস্ফোরণ স্থলের পাশে রয়েছে ট্রেনের বিদ্যুতের খুঁটি, সেখানে প্রায় 8 মাস ধরে আলো নেই। पूरा लाइट था, हमारा सिक्योरिटी इस तरफ आरपीएफ था भी। শুধু কি গোটা প্ল্যাটফর্মের মধ্যে ওই অংশটাতেই লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি পুরো লাইট ছিল। এখনই দেখেন জ্বালে পুরো লাইট ছিল, আগে তো নতুন হয়েছে সবাই তো। অন্ধকারের মধ্যে দিয়ে এই প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময়ই বুধবার রাতে বিস্ফোরণে জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। এর আগেও ফেসবুক লাইভের ভিডিও থেকে গোয়েন্দারা দেখেছেন ট্রেন ধরার জন্য একই জায়গায় গাড়ি থেকে নামতেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, আর তারপর প্ল্যাটফর্মের একই জায়গা দিয়ে ট্রেনে উঠতেন। আর এর থেকেই তদন্তকারীদের অনুমান আগে একাধিকবার একই করেছিল হামলাকারীরা। তারপর ব্যাগে বিস্ফোরক এমনভাবে রাখা হয়েছিল যাতে মন্ত্রী যাওয়ার সময় কারো না কারোর পায়ে ব্যাগটি লাগে এবং সেটি ফেটে যায়। অর্থাৎ গোয়েন্দাদের অনুমান পরিকল্পনা মাফিক বিস্ফোরণটি ঘটানো হয়। এমনকি অন্ধকারের সুযোগ নিয়ে মন্ত্রী যাওয়ার আগে একদম শেষ মুহূর্তে এই জায়গায় বিস্ফোরক ভর্তি ব্যাগ রাখা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, সংগৃহীত নমুনা কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। নিমতিতা থেকে 5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত, ফলে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তবে বিস্ফোরণের 48 ঘন্টা পরেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও বিস্ফোরণ নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপির তরজা। ইতিমধ্যে রেলের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জের সুরে অমিত শাহ বলেছেন রাজ্য সরকার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিক। আমার মনে হয় এরা নির্বাচনটা কলকাতার মুর্শিদাবাদ বা মালদা দিয়ে শুরু করবে, তাই জাকিরকে খুন করে সরিয়ে দেওয়াটা ছিল এদের টার্গেট। যারাই করে থাকুক, আমি মনে করি এর পুরো তদন্ত হওয়া উচিত। জাকির রেলে যাবে নিশ্চয়ই তারা জানতেন, তা সত্ত্বেও কোনো সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আর রেলের সিকিউরিটি মনে রাখবেন, রেলের প্রপার্টি, রেলের স্টেশনের ভেতরকার সমস্তটাই रेल पुलिस अंडरे থাকে, এটা স্টেট পুলিশের अंडरे থাকে না। तो उन्होंने कहा कि रेलवे प्रीमाइसिस में हुआ है, रेलवे की जिम्मेदारी है। मेरा इनको इतना ही कहना है कि हाँ, हम जिम्मेदारी ओन करने के लिए तैयार है। आप इसकी जांच को सीबीआई को दे दीजिए, हम कुछ ही समय में दूध का दूध और पानी का पानी कर कर बंगाल की जनता के सामने रख देंगे। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অধীর চৌধুরীও। আমি তো ইমিডিয়েট দাবি করব যে এই তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া উচিত এই মুহূর্তে। কারণ পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নেই অপরাধীকে খুঁজে বার করার, কারণ শস্যের মধ্যে ভূত থাকলে আর পুলিশ কি করবে। পাল্টা সিআইডির উপর আস্থা রেখে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শহরে বসে আছেন, তার শহরে বসে থাকাকালীন একটা কেন্দ্রীয় সরকারের, তার সমস্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, সেখানে এত বড় একটা ব্লাস্ট হলো। আমরা শুধু আশা করেছিলাম যে অন্তত নিন্দা করবেন, নিন্দাটুকু করলেন না। বিজেপি যখন দাবি করছে বিস্ফোরণের তদন্তভার এনআইএ কিংবা সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক, তখন রেলমন্ত্রী আবার আশা করছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগই দ্রুত রহস্যের পর্দা ফাঁস করতে পারবে। और मुझे उम्मीद है कि पश्चिम बंगाल की पुलिस और जो शायद एक सीआईडी को सौंपा गया है इसका छानबीन करने का काम, ये जल्द से जल्द इसकी गहराई में जाके जो कल्प्रिट्स हैं उनको पकड़ेगी और जो एक वायलेंस का एटमॉस्फेयर है उसको जल्द से जल्द खत्म करने की कोशिश की जाएगी। মন্ত্রী সে প্ল্যাটফর্মে উঠলো, হঠাৎ সেখানে লাইট চলে গেল। একটা মন্ত্রী রাস্তা হাঁটছে, সেখানে বোম প্লান্ট হয়ে রইল। তারপর সেই বোমটা ব্লাস্ট হলো। মন্ত্রী মাঝখানে ছিলেন, চারিদিকে সাপোর্টার ছিল, তাদের হাত পা উড়ে গেল। মন্ত্রীরও জখম হয়ে গেলেন। কি এটা কিসের জন্য হলো, কেন হলো? মুর্শিদাবাদ তৃণমূলের গড় তৈরি হয়েছে, তাই সেখানকার নেতা সেখানকার কর্মীদের ভয় পাও, সেখানে ভয় পাও। এটা কি ভারতবর্ষ চলছে নাকি গব্বর সিংয়ের রামগড় চলছে?
মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেও পাল্টা রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে রেল। हमारा सिक्योरिटी इस तरफ आरपीएफ था भी यहाँ पे, और क्या ये पोर्शन में पोल लाइट नहीं है इसलिए अंधेरा होगा। আচ্ছা, শুধু কি গোটা প্ল্যাটফর্মের মধ্যে ওই অংশটাতেই লাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি পুরো লাইট ছিল, এখনই দেখেন জ্বালে পুরো লাইট ছিল। এটা কোন কেউ যাচ্ছে আমরা কোনো ইনফরমেশন নেই, কেউ জানায় না কখনো? না, জানাইনি। এরই মধ্যে তৃণমূল বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন অধীর চৌধুরী। জাকির রেল স্টেশনে যাবে, কোন ট্রেন ধরবে সেটা খুনিরা অপরাধীরা জানলো কি করে? যে তাহলে কি অপরাধীরা জাকির হোসেনের চেনা জানা কেউ, ঘরের মধ্যের কেউ? অনেকে চাইছিল না সে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, কারণ জাকির হোসেনের মতন ব্যক্তিরা তৃণমূলের অনেক নেতার রুটি রুজিতে হাত দিয়ে দিয়েছিল। গরু পাচারের করিডোর হচ্ছে জঙ্গিপুর, তাই গরু পাচারকারীদের সঙ্গে জাকিরের সংঘাত আজকের নয়। বিস্ফোরণে জখম রাজ্যের মন্ত্রী, কার্যত নজিরবিহীন ঘটনা, কিন্তু কারা ঘটালো এই কাণ্ড, এটাই এখন বড় প্রশ্ন। মুর্শিদাবাদে মন্ত্রীর ওপর হামলা ঘিরে তর্জের মধ্যেই আবার এই জেলায় কংগ্রেসে ফিরেছেন মোশাররফ হোসেন। আমাদের জাতীয় দল কংগ্রেস, আর আমরা কংগ্রেস ট্র্যাডিশনে বড় হয়েছি, জন্মগত কংগ্রেস। তাহলে আজকে কি ঘরের ছেলে ঘরে ফিরে আসছে? একদম ঘরপাশি। ঘোষণা করেছিলেন আগেই, সেই মতোই শুক্রবার কংগ্রেসে ফিরে এলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। 5 বছরের মধ্যেই ঘরে ফেরা। এদিন বহরমপুরে টেক্সটাইল মোড়ে অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি। বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সহ দলের প্রায় সমস্ত কাজকর্ম থেকেই দূরে থাকছিলেন মোশাররফ হোসেন। তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন এমনটা আঁচ করতে পেরেই তড়িঘড়ি বুধবার তাকে বহিষ্কার করে তৃণমূল। শেষ পর্যন্ত জল্পনা সত্যি করে কংগ্রেসে ফিরেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের এই দাপুটে নেতা। অতীতে তৃণমূল পার্টির মনে করা উচিত যে 2016-তে 10ই আগস্ট যখন মোশাররফ হোসেন মধু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, তখন তৃণমূল কংগ্রেসের মধুটা কিন্তু তখন খেয়েছিল, তখন ওদের অচ্যুত হয়নি। আর আজকে যখন মোশাররফ হোসেন মধু সভাধিপতি হিসাবে তৃণমূল কংগ্রেসে আসছে, ওদের গায়ে জ্বালা ধরেছে, ফুচকা ধরেছে, লুচির মতন ফুলবে, আরও ফুলবে। সময় আসুক, মুর্শিদাবাদ জেলা তাসের ঘরের মতো ভেঙে দেবো। আজকে আমরা দুজনা ইনিংসের সূচনায় নামলাম, ফিল্ডে নামলাম, এবার লম্বা রেসের ঘোড়া ব্যাট করব, 4 ছক্কা মারবো, আস্তে আস্তে তৃণমূলের উইকেটগুলো ফেলবো। আর কংগ্রেস যে পজিশনে ছিল, কংগ্রেস সেই পজিশনে আসবে। আর এই জেলা কংগ্রেসের জেলা, এই জেলা হাতের চাষ হয়, এখানে তৃণমূলের কোনো চাষ হবে না। কংগ্রেস ভবন থেকে যখন বেরোচ্ছিল তখন কয়েকটা চ্যাংড়া ছেলেকে নিয়ে খেলা হবে, এবার বড় খেলা হবে, মধুর নেতৃত্বে বড় খেলা হবে। ঠিক আছে, আমরা খেলাতে তো প্রস্তুত। এতদিন দীর্ঘদিন থেকে একটাই খেলাও করে যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রেম ভালোবাসা, তো সেটা তো দেখলাম। এবং শুভেন্দু অধিকারী যে পথে হাঁটছে সেই পথে মধুও হাঁটছে। আজকে দেখলাম এতদিন বলছিল আমার কাছে 42 আছে, 40 আছে জেলা পরিষদের সদস্য। আজকে দেখলেন তো তার কি করুণ অবস্থা। আজকে শূন্য হাতে তাকে জয়েন করতে হচ্ছে, তার সঙ্গে কেউ নাই। একসময় সহকর্মীকে ফিরে পেয়ে তৃণমূলকে আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়েছেন অধীর চৌধুরী। দুনিয়া গোল হ্যায় দিদি, দুনিয়া গোল হ্যায়। একদিন আপনি আমাদের ভাঙিয়েছিলেন, কংগ্রেস দলকে ধ্বংস করেছিলেন, আর আপনার দল সেইভাবে হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। ইতিহাস এইভাবেই পুনরাবৃত্ত হয়। 2016 সালে বিধানসভা ভোটের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কট্টর অনুগামী বলে পরিচিত মোশাররফ হোসেন। আরেকটি বিধানসভা ভোটের আগেই ঘরে ফিরে গেলেন তিনি। দলবদল করলেও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়েননি মোশাররফ হোসেন। এদিন তার সঙ্গে জেলা পরিষদের আরও এক সদস্য সাবিনা ইয়াসমিনও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। এর ফলে মুর্শিদাবাদ জেলা পরিষদের 70টি আসনের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা 68 থেকে কমে হলো 66। কংগ্রেসের সদস্য সংখ্যা 1 থেকে বেড়ে হলো 3। তৃণমূলের একজন সদস্যের মৃত্যু হয়েছে। যদিও মোশাররফের দাবি, ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে কংগ্রেসের হাতে চলে আসবে।